এই 2023-এর মধ্য আশ্বিনের বৃষ্টিতেও কাশফুল জানান দিচ্ছে জনায়ের বিখ্যাত কালীবাবুর বাড়িতে এই বছরও ধুমধাম করে দুর্গাপূজা হবে। ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করে প্রচুর পয়সা রোজগার করেছিলেন কালীবাবু এবং দান ধ্যান করে তিনি যথেষ্ট খ্যাতি করিয়েছিলেন। আজকের হাওড়ার যে কালীবাবুর হাট বা শ্রীরামপুরের কালীবাবুর ঘাট সবই তাঁর নামে। এই তাঁর জনায়ের বাড়ি, যা আজকেও থাকে না যেখানে, কিন্তু পুজোর সময় এখানে সকলে মিলিত হন। প্রায় 250 বছর ধরে চলে আসা নিয়ম রীতির, নিজস্ব রীতির দুর্গাপুজো আজও এখানে পালিত হবে এবং পুজোর সময় এলে এই যে চেহারাগুলো দরজা জানলা বা দেওয়ালের সব পাল্টে যাবে। দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে সেই দুর্গাপুজোর প্রস্তুতি। পারলে একবার চলে আসবেন কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরত্বে এই জনায়ের কালীবাবুর বাড়িতে। ট্রেনে বা গাড়িতে বা বাইকে কিভাবে আসবেন অবশ্যই জানিয়ে দিচ্ছি। তার আগে আরো কিছু বনেদি বাড়ির অবস্থা দেখে নেব। কালীবাবুর সিংহদুয়ারের সামনেই রয়েছে পুরনো গোলা বাড়ি। এই বাড়িতেও আজকেও পুজোর প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন প্রতিমা তৈরি করা হয়েছে। বিরক্তিকর বৃষ্টিকে মাথায় নিয়ে এগিয়ে চললাম একটু দূরে এই জনাই গ্রামেই কর্তা বাড়িতে। এও মুখোপাধ্যায়ের আরেকটি শরিকের বাড়ি। সেই বাড়িতেও পুজোর প্রস্তুতি চলছে। কর্তা বাড়ি থেকে কয়েক হাত দূরে রয়েছে মুখোপাধ্যায়দের পুরনো বাড়ি, প্রাচীন বাড়ি নামেই খ্যাত এটা। এই নহবতখানা, এর ভেতর আমরা যাব। এখানে এসে দেখলাম এই বাড়ির হাড়ি কাঠ বলিদানের সেই পুরনো 250 বছর আগে রয়েছে বলি দেওয়ার খাঁড়া। মনে হচ্ছে খেলনা, কিন্তু কয়েকদিন পরেই এটা ঝকঝক করে উঠবে। ভাস্কর মুখোপাধ্যায় এই বাড়িরই বড় সন্তান। তিনি কোল ইন্ডিয়া চাকরি করতেন, অবসর নিয়েছেন। তিনি নিজেই হাতে দুর্গা প্রতিমা করেন। অসাধারণ পুজো হয় এখানে। অবশ্যই পারলে এই প্রাচীন পুজোগুলো দেখতে আসবেন জনায়। এখান থেকে আরো একটু এগিয়ে চললাম জলা বাড়িতে। কি অসাধারণ পরিবেশ, গ্রাম্য প্রকৃতি, তার মধ্যেই বনেদি আনা, 16 আনা। এই হচ্ছে জলা বাড়ি। পুজোর প্রস্তুতি এখানেও তুঙ্গে। বৃষ্টির জন্য বাজার বাড়ি বা উমা বাড়ি যেতে পারলাম না। আপনারা অবশ্যই যাবেন। আমরা চললাম এইবার এখান থেকে সামান্য দূরে বাক্সা গ্রামে। মাত্র 15-20 মিনিটের পথ।
চলে এসেছি হুতম প্যাঁচা বা কালী প্রসন্ন সিংহের বাড়িতে। এটি সিংহবাড়ি বা সিংহী বাড়ি নামে খ্যাত। দেখুন পরিবেশ কি অসাধারণ। সেই প্রাচীন বাড়ির সামনেই বিশাল মাঠ, মাঠের সামনে সিংহবাড়ি তার নহবতখানা। এই নহবতের সুর বেজে উঠত পুজোর সময়, সারা গ্রাম সুরে মম করত। কিন্তু আজ হয়তো সেভাবে সুর বাজে না, কিন্তু পুজো হয় সমান নিষ্ঠা সহকারে, নিয়ম মেনে। এবার আমরা জমিদার বাড়ির ভেতর যাব। এই হচ্ছে বলিদানের জায়গা। আর এবার দেখছেন সেই পুজো মণ্ডপ সিংহবাড়ি। এই বাড়িটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মণ্ডপটির, এটি পুরো মাটি দিয়ে তৈরি, আজও কিন্তু অটুট, ইট আর মাটি। মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। এই সিংহবাড়িতে একসময় মহিষ বলি হতো। এখন শুধু সন্ধি পুজোয় ছাগ বলি হয় এবং বাকি দিনগুলোয় আখ, ছাঁচি কুমড়ো, বাতাবি লেবু ইত্যাদি শাক্ত মতে পুজো হয় এখানে। এটি হচ্ছে বোধনের ঘর। বিল্ল বোধন পুজো হতো এখানে, আজ আর হয় না। সময় ঘড়ি যেন থেমে গেছিল কয়েকক্ষণ, কিছু মুহূর্ত আমরা এগিয়ে চললাম এমন অজানা, যা বইপত্রে ইউটিউবে এখনো আসেনি তেমন কিছু বাড়ির স্থাপত্য। এটি বদ্যিমাতার মন্দির, এটি সকলেই জানেন। গ্রামের যে কোনো পুজোয়, যে কোনো অনুষ্ঠানে আগে এখানে পুজো দেওয়া হয়, তারপর অন্য অনুষ্ঠান শুরু হয়। সেটি দেখে এই যে লাহা বাড়ি, ভট্টাচার্য বাড়ি, গাঙ্গুলি বাড়ি, এরকম অসংখ্য বনেদি বাড়ি কিন্তু এখানে আছে, যা সে অর্থে প্রচলিত বা পরিচিত নয়। এগুলো দেখে নেবেন, দারুণ লাগবে। এই বাক্সা গ্রামের প্রধানতম আকর্ষণ কিন্তু দ্বাদশ মন্দির বা 12 মন্দির। এর পেছনেই মজে যাওয়া সরস্বতী নদী বয়ে গেছে, আর 12টি মন্দির এখানে সার বেঁধে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে আজ। হাওড়া থেকে হাওড়া বর্ধমান কর্ড লাইনের ট্রেনে, লোকাল ট্রেনে জনাই রোডে নামবেন। নেমে সামনেই দেখবেন টোটো, অটো রয়েছে। 400 টাকা দিলে জনাই এবং বাক্সা গ্রামের সমস্ত পুজোগুলো এরা দেখিয়ে দেবেন আপনাকে। আর গাড়িতে এলে বা বাইকে এলে ডানকুনি হয়ে চলে আসুন, গুগল ম্যাপ তো সঙ্গে আছে।